ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ষষ্ঠ উপজেলার প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার ৩৬.১%। নির্বাচনকে সন্তোষজনক বলেছে আওয়ামী লীগ। ভোটের দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতিতে সরগরম স্থানীয় রাজনীতি। আমরা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি এই শিরোনামে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা তাদেরকে শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। প্রথমে আমরা একটু যেতে চাই কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই যে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা হলো আসলে প্রথম ধাপের নির্বাচন, যে নির্বাচনটিতে প্রভাব বিস্তার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কতটা প্রভাব বিস্তার দেখেছেন, প্রতিদ্বন্দ্বিতা কতটা দেখেছেন? শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক শরীফ ভাই, আপনাকেও শুভেচ্ছা, এবং যারা এই মুহূর্তে টেলিভিশনে আছেন আপনাদেরকেও শুভেচ্ছা। প্রথমে কথা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, ভোটার উপস্থিতি আমার কাছে হতাশাজনক। আর যদি বলেন জয় ঝামেলা বা প্রভাব প্রতিপত্তি বিস্তার, ওটা তেমন না। ইলেকশনগুলো তো আমরা যা দেখি সেই হিসাবে এটা কিছুই না। শান্তিপূর্ণ ভোট শান্তিপূর্ণ ছিল। ভোটের আগের যেই প্রচার প্রচারণা তেমন বড় কোনো ব্যত্যয় চোখে পড়ে না, ছোটোখাটো ঘটনা ঘটেছে। এইগুলো ভোটের স্বাভাবিক, ভোটে অস্বাভাবিক তেমন কিছু ঘটে নাই। তবে প্রথম ধাপের ভোট অনেকে কালকে সিইসির মুখে দিয়ে দেখলাম আসলো প্রশ্নের জবাবে অবশ্য সাংবাদিকদের, যে ধান কাটার মৌসুমকে উনি বলছেন যে সেই কারণে হয়তো উপস্থিতি কিছুটা কম ছিল। তো আমার কাছে এইটা খুব খোঁড়া যুক্তি মনে হচ্ছে। যদি শাসক দলের পক্ষ থেকে বলা হয়, এই যুক্তিকে যথেষ্ট গ্রহণযোগ্য বলা যাবে না। মূলত এখানে বাংলাদেশের রাজনীতিতে যে দুটো বড় দল আছে, একটা নির্বাচনের লড়াই আছে, অন্যটি নেই, আনুষ্ঠানিকভাবে নেই। তাদের কিছু কিছু লোক হয়তো কোথাও দাঁড়িয়েছে এবং তারা গতকালের অর্থাৎ প্রথম ধাপের ভোটে তারা বিজয়ী হয়েছে। কিন্তু ভোটার উপস্থিতি যদি বলি, সেটা হচ্ছে যে ভোটকে আকর্ষণ করতে পারে নাই। অর্থাৎ ভোটকে আকর্ষণ করার জন্য, কারণ উপজেলা এখন যেইভাবে ভোট হচ্ছে, এই ভোটে তো ভোট ঝাঁপিয়ে পড়ার কথা, যেহেতু হানাহানি ছিল না। আমরা গত সংসদ নির্বাচনে দেখছি ঢাকা সিটিতে ভোট কম ছিল। এটা তো ঢাকা কোনো সিটির ভোট না, এটা গ্রামের ভোট এবং অঞ্চলের ভোট, এবং স্থানীয়ভাবে স্থানীয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অর্থাৎ নির্বাচিত কর্তৃপক্ষের ভোট। সো এই ভোটটাতে আরও ভোটার উপস্থিতি হওয়ার কথা ছিল। কিন্তু এর আরেকটা কারণ আছে, প্রতিদ্বন্দ্বিতা ধরেন হুট করে নির্বাচন কমিশন যে জামানত প্রার্থীদের যে জামানতটা করলো, এইটাতে প্রথম ধাক্কা খেল। কারণ যারা সত্যিকার অর্থে রাজনীতি করে, মানুষের সাথে যোগাযোগ আছে, অনেকের হাতে হয়তো এতগুলো টাকা নেই একসাথে যে ভোটের জামানত হিসেবে তাকে দিয়ে প্রথমে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। আমি এটা বুঝি না যে কেন এই ধরনের এই সিস্টেম বা এই ধরনের পদক্ষেপ নিল। তার কারণ হচ্ছে ভোটের যে জামানতটা থাকে, এইটা ন্যূনতম একটা জামানত থাকা দরকার। কারণ এটা টোটালটাই ব্যয় নির্ভর করে সরকারের বরাদ্দের উপরে। সরকার এই নির্বাচন খাতে প্রচুর বরাদ্দ দেয়। প্রার্থীদের টাকা কেন এখানে দিতে হবে, বা প্রার্থীদের এত টাকা কেন দিতে হবে? সাধারণত উপজেলা পর্যায়ে চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, বা বিভিন্ন কাউন্সিলর পদে যারা দাঁড়ায়, আমরা দেখছি ইউপি চেয়ারম্যান, তাদের তো ওই লোকাল, তাদের হাতে কতটুকু ক্ষমতা আছে। আর আরেকটা জিনিস, এবার যেটা টিআইবি মনে হয় করলো, যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যেই পেশার চিত্রটা তার আনলো, অধিকাংশ ব্যবসায়ী, তার মানে কি ওই জামানতের টাকার ভয়ে অনেকে ওই জায়গাটা যেতে পারেন। আমার মতো ব্যক্তিকেও যদি, বা এখানে শরীফুজ্জামান সাহেব আছেন, ওনার মতো ব্যক্তিকে যদি বলা হয় এই জামানতের ভয়ে ওই জায়গায় যেতে পারবে না। এছাড়াও তো আরও কিছু খরচাপাতি আছে। এইসব কারণে ভোটটাকে প্রথম থেকে একটু কেন জানি নিরুৎসাহিত করার পদক্ষেপই ছিল। সত্যিকার পপুলার ব্যক্তিরা যারা, সত্যিকার পপুলার ব্যক্তিরা যদি প্রতিদ্বন্দ্বিতা করতো, তাহলে ভোটের যেই হার আমরা দেখলাম, এটা হবার কথা না। আসবো আমি আপনার কাছে। আমি একটু যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে। সিএসি বলেছেন যে ধান কাটার মৌসুম হয়, ভোটার কম এসেছে, এবং আপনার কাছে কি তাই বলে মনে হয়? মানে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা আগে যে উৎসব দেখতাম, সেই উৎসব কতটা আমরা দেখেছি, আপনি দেখেছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। কুদ্দুস ভাই চমৎকারভাবে একেবারে
জিস্টুকু আপনার সামনে তুলে ধরেছেন। নির্বাচনকে আকর্ষণীয় করার জন্য আমরা এই অনুষ্ঠানে বা এর আগে অনেক জায়গায় আমরা বলেছি যে বাংলাদেশের সবথেকে বড় উৎসবের নাম হচ্ছে নির্বাচন উৎসব, এবং যে উৎসবে শ্রেণী পেশা বয়স কোনো কিছুর বাদ মানে না। কিন্তু এবারের স্থানীয় সরকার নির্বাচন শুধু না, এটি অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যে কোনো নির্বাচনে একটা পক্ষ যদি নির্বাচনটা বয়কট করে আর একটা পক্ষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনটা অনেকটা তার রং হারায়। আমি আপনাকে মনে করিয়ে দিই, ঢাকা সিটি কর্পোরেশনে 2001 সালে বিএনপি পাওয়ারে আসার পরে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছিল, সাদেক হোসেন খোকা, নিশ্চয়ই কুদ্দুস ভাইয়ের মনে আছে, একদিকে সাদেক হোসেন খোকা আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ছিলেন মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন, প্রয়াত, আমার একই উপজেলা আমাদের বাড়ি। তো সেই নির্বাচনে কিন্তু একই রকমের ভোটারের আগ্রহের জায়গাটা কমে আসে এবং এটি ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে? বাড়ছে এই কারণে যে এবারের যে নির্বাচনটা, কুদ্দুস ভাই যথার্থ বলেছেন যে প্রথমত ইলেকশন কমিশন চেয়েছে যে এর ভেতর থেকে একটা বিজনেস করার, আমি এই ভাষাটা ব্যবহার করব। আপনার খেয়াল আছে যে ঈদের সময় যখন মানুষ বাড়ি যায়, কমলাপুর রেল স্টেশনের আশপাশে একটা গ্রুপ বসে থাকে মই নিয়ে, তারা ট্রেনের ছাদে ওঠার জন্য 10 টাকা 20 টাকা করে বাড়তি একটা ইনকাম করে। আবার ইজতেমার সময় একটা গ্রুপ বসে থাকে বদনা নিয়ে, এক বদনা পানি 20 টাকা, এটাই আপনি মিডিয়াতে দেখেছেন। আমার কাছে মনে হয়েছে আমাদের ইলেকশন কমিশন এই ইলেকশনের সময়, উপজেলা ইলেকশনে, তারা একটা ইনকামের জায়গা বের করার চেষ্টা করেছেন, যেটা একেবারে সম্পূর্ণভাবে অনৈতিক। কিভাবে সেটি? এটি হচ্ছে, আপনি একজন উপজেলা চেয়ারম্যান জামানত ছিল 10,000 টাকা, সেটা আপনি বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দিয়েছেন। একজন ভাইস চেয়ারম্যান, তার জামানতের টাকা ছিল 5,000 টাকা, সেটা আপনি 75,000 টাকা করে দিয়েছেন। এবং জামানতের বিষয়টা হচ্ছে, কাস্টিং ভোটের আগে যেটা ছিল 8% যদি আপনি না পান তাহলে আপনার জামানত বাতিল হবে এবং এটি ইলেকশন কমিশনের ফান্ডে জমা থাকবে। এবার তারা সেটিকে বাড়িয়ে দিয়ে 8%-এর জায়গায় তারা 14% করে ফেলল। অর্থাৎ আপনি যদি 14% ভোট যদি না পান কাস্টিং ভোটের, তাহলে এই টাকাটা ইলেকশন কমিশনের কাছে আর সে ফেরত দেবে না। আমার কাছে মনে হয়েছে ইলেকশন কমিশন তার তহবিল বাড়ানোর জন্য খুবই অনৈতিকভাবে এবং দৃষ্টিকটুভাবে এই কাজটি করেছে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধরনের, যেখানে অনেক রকমের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে, যে নির্বাচনে এটি সে জানে, তারপরেও তার এমন কোনো একটি কাজ করা উচিত হয়নি যার ভিতর থেকে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নিরুৎসাহিত হয়েছে। তৃতীয় জায়গাটা হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হচ্ছে, এটি আমরা কিন্তু দেখেছি। আওয়ামী লীগ, তার মনের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে মন্ত্রী এমপিরা নির্বাচন হস্তক্ষেপ করবে এবং তার নির্দেশ তারা শুনবে না, এবং সেটি কিন্তু বাস্তবই হয়েছে। এবং সেই কারণে একটা ঘোষণা দিয়েছিল যে মন্ত্রী এমপির সন্তানরা বা স্বজনরা ভোট করতে পারবেন না। কেন করেছিল এটি আমি আগে বললাম, যে আওয়ামী লীগ জানতো যে এই মন্ত্রী এমপিদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ তারা জনসেবার থেকে প্রত্যেকের যে আধিপত্য, সে আধিপত্য টিকিয়ে রাখার জন্য। যেমন নোয়াখালীর একজন এমপি, তিনি তার স্ত্রীকে এর আগে একটা উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন, এবার তার সন্তানকে আবার আরেকটা উপজেলার চেয়ারম্যান বানিয়েছেন, এবং কার বিরুদ্ধে তিনি প্রার্থী করেছেন? জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, তাকে তার টার্গেট করে তিনি হারিয়েছেন। অর্থাৎ আগে আমরা শুনতাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই ইলেকশনের ভেতর থেকে আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা এবং তারা তাদের পোর্টফোলিও আছে, প্রেসিডিয়ামের মেম্বার, মন্ত্রী, তাদের কাছে দলের থেকে ব্যক্তি বড় এবং দলের থেকে পরিবারের এবং আধিপত্য বড়, এবং সেই কাজটি করার জন্য এই অন্যায় কাজটি তারা করেছেন। শেষ করবো এই জায়গাটায় যে আপনি এবারের যে নির্বাচনটি হচ্ছে, উপজেলা নির্বাচন, এই নির্বাচনটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে। প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যে জিতেছে জেলা আওয়ামী লীগের হয়তো সদস্য, পরাজিত হয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, জিতেছেন যুবলীগের সাধারণ সম্পাদক, পরাজিত হয়েছেন যে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক। অর্থাৎ আমরা নিজেরা যখন নিজেরা এই ধরনের একটা ভোট হয়, তখন স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে যে যেহেতু এটি পূর্ব নির্ধারিত যেই জিতবে, আপনি কুদ্দুস ভাইকে জিজ্ঞেস করেছেন যে হানাহানির জায়গাটা, হানাহানির তো প্রয়োজন নেই। যদি এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হওয়ার সুযোগ থাকতো, তাহলে সরকার এই জায়গাটায় এইভাবে আপনাকে ছেড়ে দিত না, ইন্টারফেয়ার করতো। এখন আমি শেষ করব যে প্রথমত হচ্ছে যে এই ক্ষমতা হারানোর কোনো ভয় নেই,
দ্বিতীয়ত হচ্ছে যে ওই বাঘ মারার জন্য দুই শত্রুকে পাঠালাম, যেই বাঘ মরলেও লাভ, আর দুই শত্রুর একজন যদি মরে তাও লাভ। তো আওয়ামী লীগের এখানে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আবুল অথবা বাবুল, এর ভেতর থেকে যিনি জিতবেন তিনি তো আওয়ামী লীগের সাথেই থাকবেন। আমরা না গেলে কেন? নিশ্চয়ই বলেছেন, আমরা তো নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তুলেই রেখেছি। আমরা মনে করছি যে এই নির্বাচনের ভেতর থেকে আমাদের যে ভোটের যে সংস্কৃতি ছিল, আমাদের এখানে ক্ষমতা বদলের ক্ষেত্রে ভোটের যে ভূমিকাটা ছিল সেটি নেই। সুতরাং আমরা ওই যে জায়গাটা, আমরা তো শুধুমাত্র উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছি, আপনাদের দাবি কিন্তু যৌক্তিক মনে করছেন না ক্ষমতা। আমরা যে বক্তব্যটা দিয়েছি সেই বক্তব্যটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে যে আপনি এই সিস্টেমে ইলেকশন কমিশন 30%, 32% সে যেই বলুক না কেন, এখন বলছে ধান কাটার সময়, তাহলে প্রশ্ন হলো ধান কাটার সময় তুমি কেন ভোটটা দিতে গেলা? তুমি 15 দিন 20 দিন পরে তো দিতে পারতা। অর্থাৎ নিজের যে দুর্বলতা, ব্যর্থতা ঢাকার জন্য ইলেকশন কমিশন সরকারের চোখে চোখ রেখে যে কথাগুলো বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ক্রমশই নিজেকে হাস্যাস্পদে পরিণত করছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই জনাব কুদ্দুস আফরাদ, এই যে 8%, 14%, যে 8% থেকে 14% যে ভোটার উপস্থিতি বা ভোট না পেলে সেটা জামানত হারাবে, আপনি এটার সাথে একমত কিনা? যে উনি বাণিজ্যের কথা বলছেন, যে নির্বাচনের থেকে বাণিজ্য বা ভোটের থেকে বেশি বাণিজ্যের দিকে মনোযোগী হয়েছে, কি বলবেন আসলে নির্বাচন কমিশনের এই ধরনের দায়িত্ববোধের বা জায়গাগুলো নির্বাচন কমিশন এই প্রথম ধাপে নির্বাচনে কতটা সফল হয়েছে বলে মনে করেন? প্রভাব বিস্তার বলি আর আপনার সংঘাত সংঘর্ষ বলি, সব কিছু মিলিয়ে ওভারঅল নির্বাচন কমিশন তার জায়গায় সে রোল প্লে ভালো করেছে, অর্থাৎ সে এখানে কোনো পার্শিয়ালিটি করতে চায় না। কিন্তু আমি যেটা প্রথমেই বললাম, নির্বাচন কমিশনকে যারা পরামর্শ দিয়েছে, এই যে জামানত বাড়িয়ে দেওয়া বা ওই পার্সেন্টেজ করা 8 থেকে 14, এগুলো হচ্ছে ভুল পদক্ষেপ। আমাদের কিছু কিছু ভুল পদক্ষেপ তো হয়, এখন এইবার অ্যাপ্লাইড করছে। আমি বলবো যে আগামীতে যাতে এটা না থাকে। আমি তো প্রথমেই বললাম জামানতটা হবে ন্যূনতম 5,000ও না, 10,000ও না, কারণ এটা একটা ফর্ম ফিল আপ করে দিবে এবং এইটার জন্য গভর্নমেন্ট কিন্তু বাজেটে তাকে টাকাই দিয়ে দেয়, আর ওদের কাছে টাকা তুলে নির্বাচনও করে না। এটা কোনো প্রাইভেট সংস্থার নির্বাচন না। আমরা যখন কোনো অ্যাসোসিয়েশনে নির্বাচন করি তখন হয়তো জামানত বেশি রাখি যে এই নির্বাচনে আলাদা কোনো ফান্ড নেই, প্রার্থীদের ফান্ড দিয়ে আমরা এটা পরিচালনা করব। এখন এবার যেটা হয়ে গেল, এটা মনে হচ্ছে যে প্রার্থীদের ফান্ড দিয়ে নির্বাচন পরিচালনা করছে, এক। আর দুই, যেটা উনি কথায় কথায় বলছেন কিছু আধিপত্যের কথা, যে পরিবার স্বজন, আমি আপনার ওই জায়গায় একমত না। একটা হচ্ছে এই বার্তায় যেটা হয়েছে, শেখ হাসিনা হোক অথবা এই আওয়ামী লীগ হোক, আমি যদি বলি এই বার্তায় তাদের অনেকে নিরুৎসাহিত হয়েছে। একবার নাইলে এর চেয়ে বেশি দেখা যেত। আমি মনে করি বরঞ্চ এতে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ, সে তার বাবা এমপি মন্ত্রী বলে সে হতে পারবে না, এইটা কোনো বাধা, এটা কোনো প্রতিবন্ধকতা তার জন্য, এইটা কোনো সিস্টেম হয় না। কারণ সে যদি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হয় এবং জনগণের সাথে যদি তার সম্পর্ক থাকে, মানব সেবা করার, জনকল্যাণ করার প্রবৃত্তি যদি তার ভিতরে ইতিপূর্বে গড়ে উঠে থাকে, তাহলে তাকে সেই জায়গায় সে ফিট লোক। এখন পরিবার আছে দেখে হবে না, এটা ঠিক না। আবার যেটা আমরা দেখি, আসলে হচ্ছে ছেলে সারা জীবন বিদেশে কাটিয়েছে বা ঢাকায় ব্যবসা করছে, কিন্তু ভোটের সময় ওই বাবা ছেলেকে যে দাঁড় করিয়েছে বা মেয়েকে অথবা ওয়াইফকে, যেটা উনি বললেন যে একজন লোক তার ওয়াইফকে একবার করে আরেকবার ছেলেকে করে, এই জায়গাগুলো, এই কালচারগুলো খারাপ। এই কালচারে যেটা হয় রাজনীতি ক্ষতিগ্রস্ত। কিছু কিছু জায়গায় তো হয়েছে, হয়েছে, আমি এটা বলছি, সব তো আর ঠিক হবে না, কিন্তু তাতে আখেরে হচ্ছে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই আওয়ামী লীগের রাজনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, এতে কিন্তু সামগ্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আওয়ামী লীগকে এই জিনিসগুলো ভাবতে হবে। হুটহাট সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটা আওয়ামী লীগের মতো একটা বড় দল, আওয়ামী লীগে এখন যে কোনো ডিসিশন হয়, এই ডিসিশনে আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং রিপোর্টিং পেশায় ছিলাম। আমরা দেখতাম এই আওয়ামী লীগকে কাভার করতে গেলে বা বিএনপির মতো দল কাভার করতে গেলে, এমনকি সিপিবির মতো দল, যেই দলে হচ্ছে কথা কখনো বাইরে যায় না, সেইখান থেকে আমরা বের করে নিয়ে আসতাম কে কার বিরুদ্ধে কি কথা বলছে। এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিএনপি চালায় লন্ডন থেকে, আওয়ামী লীগ চালায় গণভবন থেকে, এর বাইরে তো না। এবং এতে যেটা হচ্ছে, এটা এক ধরনের রাজনীতিতে একটা বন্ধত্ব সৃষ্টি হচ্ছে। আমি আসবো আপনার কাছে, আমি একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধান একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম আছি, দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা সরাসরি আবার আলোচনায় ফিরতে চাই। 21 তারিখ দ্বিতীয় ধাপের নির্বাচন, আসলে এই নির্বাচন থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা যেতে চাই জনাব কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভোটারের দুয়ারে আরও বেশি হানা দিতে হবে। দেখেন, ভোট কম হলে কি হয়, আমি যদি ভারতের কথা এই প্রসঙ্গে শুধু ছোট্ট করে বলি, মোদির কপালে ডাবল রিডাবল ট্রিপল ভাঁজ পড়ে গেছে, কারণ এখানে ভোটার উপস্থিতি কম। তো ভোটার উপস্থিতি কম হলে যেটা হয়, একটা শাসক দল বিপর্যয়ে পড়ে। ভোটার উপস্থিতি যদি বাড়াতে পারে, যারা ক্ষমতা থাকে তাদের জন্য ভালো হয়। এখানে যে ভোটার উপস্থিতি কম হয়ে যাচ্ছে, এটা শুধু এক হচ্ছে যে বিএনপি নির্বাচন বর্জন করছে তা না, আওয়ামী লীগের ভোটও তো এর চেয়ে বেশি, 37.1। আওয়ামী লীগ দাবি করে, এবং বিভিন্ন ভোটের যদি আমি সর্বশেষ পরিসংখ্যানগুলো দেখি, আওয়ামী লীগের নিজস্ব ভোট এর চেয়ে বেশি। এখন ওই যে নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছে, অনেকে আছে আবার বিব্রত। যেমন ধরেন, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, আমার এলাকায় যদি 2 জন বা 3 জন আমারই খুব ফেভারের লোক হয়, আমি কার সঙ্গে যাই ভোট করতে? আমি তো গোপন একটা ভোট দিতে পারি, কিন্তু আমি প্রকাশ্যে কাউকে সমর্থন করতে পারি না, কারণ 3 জনই আমার কাছে খুব ভালো লাগে। তো সেই জন্য যেটা হয়, কেউ রোল প্লে করে না। তো এই জায়গা থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে প্রথমত। আর এই যে ভোটের প্রতি, শুধু বিএনপি তো না, সিপিবি আছে, আর অনেক বাম একটা জোট আছে, আরও কিছু দল আছে, এরাও যে ভোটের প্রতি নিরুৎসাহিত হচ্ছে, এটা কি কখনো শুনতে চেয়েছে? কেন, তাদের কি জায়গাটা, এই গ্যাপগুলো দূর করতে হবে। কারণ এটা যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে, তাতে কিন্তু আমরা যেই গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্র মানে শক্তিশালী তো হবেই না, বরঞ্চ ক্রমান্বয়ে দুর্বল হবে, এবং তাতে একটা অন্যরকম ব্যবস্থা চালু হয়ে যাবে, যেটা দেশের জন্য মঙ্গল হয় না। সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা মনে করি, একটা হচ্ছে যে কোনো ধরনের কর্তৃত্ব যে কোনো জায়গায়, এই কর্তৃত্বকে পরিহার করতে হবে, সবার সাথে আলোচনা করে ডিসিশন নিতে হবে। এবং এই আলোচনার জন্য ধরে না, যারাদেরকে আমন্ত্রণ করবে, আমন্ত্রণের মতো হয়, এবং তাদেরকে আনার জন্য ব্যবস্থা করতে হবে। আর যারা যাবে তাদেরও একটু উদার হতে হবে। আমি মনে করি দেশটা আমাদের, এবং এই দেশটা অনেকটুকু এগিয়েছে। এই গভর্নমেন্টটি ধারাবাহিকভাবে 3 টার্ম ক্ষমতা থেকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অগ্রগতি করেছে, কিন্তু রাজনৈতিক সুস্থিরতা আক্ষরিক অর্থে সেটা নেই। ভোটার উপস্থিতি কেন কম বলে মনে হয়? আমি একটু আগে বললাম যে ধরেন লোকালি যেটা হবে, যে দাঁড়িয়েছে তারা তো এরা আর ওরা এখন 2 জনকে পছন্দ করতেছে, এর বাইরে যেতে পারতেছে, রোল প্লে করতে পারতেছে না। রোল প্লে না করলে, জাগরণ তুলতে না পারলে সাধারণ ভোটাররা ভোট দিতে আসে না। আর ভোটকে অপরিহার্য করতে, হয়তো ধান কাটার মরশুম, এটা ঠিক, অনেক লোক আছে যারা কামলা বা ক্ষেত মজুর, তারা হয়তো আসবে না, কিন্তু অন্যরা আবার অনেক সময় দেখা যায়, যদি আমি জাগরণ করতে পারি, জৌলুস আনতে পারি, উনি যেটা প্রথমে বলছিলেন, উৎসব মুখর না, শুধু জৌলুসটা আনতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তাহলে হচ্ছে ধান কাটার যে ক্ষেত মজুরটা, সেও 1 ঘন্টা সময় নিয়ে এসে ভোটটা দিয়ে যায়। এখন যদি ওই রকম না থাকে, একজন তো পাস করবে। সব দল যদি না যায়, সেক্ষেত্রে আসলে জৌলুস আনা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না, কিন্তু সব দলকে আনতে হবে। কে কিভাবে আসে না, সেটাকে বোঝানো দরকারটা হচ্ছে যারা আসতেছে না, যারা যাচ্ছে তাদের, কিন্তু এই জায়গাটাও তারা ব্যর্থ। এই যে তাদের গ্যাপটা, তারা আসছে না, অর্থাৎ তার মানে কি, বিএনপি একটা হুকুম দিল, এবং সেই হুকুমে আমি মনে করি 50, 60, 70% বা 60-এর উপরে ভোট আসার কথা, আসছে 36। তাহলে ওই লোকগুলো তো তাদের কথা শুনেছে, এবং শুনেছে বলে আসে নাই। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায় কতটা? নির্বাচন কমিশনের কোনো দায় না, এটা গভর্নমেন্টের দায়, এটা রাজনৈতিক প্রতিষ্ঠানের দায়। নির্বাচন কমিশন যে কথাটা বলছে, ওটা আমি প্রথমেই বলছিলাম, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে যে এই কারণে মনে হয় আসে নাই। কিন্তু কথাটা হচ্ছে, এইটাও তার বলা ঠিক হয় নাই। তার কথা হচ্ছে যে আমার রোল, কে আসবে না আসবে ওইটা না, গাড়ি যখন ছাড়বে, ট্রেন যখন ছাড়বে, তখন গার্ড পতাকা দেখাইলে ট্রেনের ড্রাইভার হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দেয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, শিডিউল মোতাবেক অন্যান্য কাজ শেষ করেছে, ভোটের দিন ভোট নেবে। সেইখানে কয়জন আসতো না আসতো, 1 জন দাঁড়ালো না 5 জন দাঁড়ালো, এই দায়িত্ব নির্বাচন কমিশনের না। নির্বাচন কমিশন এই জায়গাটা কাজ করতে পারে না। নির্বাচন কমিশন বড়জোর একটা ভালো ভোটের জন্য লোকালি প্রার্থীদের নিয়ে রিটার্নিং অফিসার মিটিং করতে পারে। আপনারা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবেন না, আপনারা ভোটের যেসব বিধিনিষেধ নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণেই তো অন্যান্য দলগুলো আসছে। নির্বাচন কমিশনের না, হ্যাঁ, নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণেই তো অন্যান্য দলগুলো আসছে না।
এখানে নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার যে কথাটা বলছে এটা সার্বিক প্রেক্ষাপটে এই শব্দগুলো আসে। নির্বাচন কমিশন তো আর ফেরেশতা এখান থেকে এইখানে আর বসবে না, এই মানুষই বসবে। এবং যারা এই হাবিবুল আওয়ালের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার যে কথাবার্তা খুব একটা মানে পার্সিয়ালিটি বা উনি বেশ বিচক্ষণ মনে হয়, এবং এই নির্বাচন কমিশনের অন্যান্য যারা আছে তারাও বিচক্ষণ মনে হয়। এখন এই জিনিসটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কমিশনকে বিতর্কিত করছে, রাজনৈতিক পরিস্থিতি করছে, নির্বাচন কমিশনের এখানে করার কিছু নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, আসলে এই যে ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচন কমিশনের দায় কতটা বা রাজনৈতিক দলগুলোর দায় কতটা? ধন্যবাদ। প্রথমত, ইলেকশনের মেইন স্টেক হোল্ডার হচ্ছে ভোটাররা, এবং এই ভোটাররা অনুপ্রাণিত হয় যখন নির্বাচন ব্যবস্থায় তার স্বচ্ছতা দেখে। সে যখন দেখে যে ইলেকশনের ভেতর থেকে আমার অভিমতের যথাযথ প্রতিফলন ঘটবে, তখন সেই নির্বাচনে সে কিন্তু অংশগ্রহণ করে বা নির্বাচন প্রক্রিয়ায় সে সহযোগিতা করে। ইলেকশন কমিশন, কুদ্দুস ভাই যেটি বলেছেন, এটা একটি ইঞ্জিন, এর পেছনে অনেক বগি থাকে। তবে ইঞ্জিনে কে বসে আছে এটিও ইম্পর্টেন্ট। যদি ভালো দক্ষ চালক না হয় তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনি রাতারাতি ভোটারের আস্থা ফেরত আনতে পারবেন না। কেন? এটি একটি প্রসেস, দীর্ঘ প্রসেসের কারণে আজকের এই জায়গাটায় গিয়েছে, এবং এর একটা ফলাফলটা খুব নেগেটিভ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হলো জনগণ, এবং জনগণের সাথে রাষ্ট্র, তারা তো আর সবাই এসে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারে, মন্ত্রীর চেয়ারে বসতে পারবে না। তারা প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, এই প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াগুলো নানাভাবে বিতর্কিত হওয়ার কারণে, ত্রুটিযুক্ত হওয়ার কারণে এই মানুষ আর এই প্রতিষ্ঠানের সাথে তার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। আজকে কুদ্দুস ভাই যেটি বললেন যে মানুষের এই যে ভোটের প্রতি, আপনি সেই ধরনের যদি উৎসব মুখরতা যদি ফিরে আসে, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যদি আগ্রহ ফিরে আসে, একজন ক্ষেতমজুর, একজন চাষি, সে 2 ঘন্টার জন্য ধান তার কাস্তেটা মাটিতে রেখে, ধান খেতে রেখে সে এসে ভোট দিয়ে যাবে, এরকম উদাহরণ আমাদের এখানে আছে। আমাদের এখানে 80 বছর বয়স্ক, 90 বছর বয়স্ক মানুষদেরকে কাঁধে করে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ঘটনা, সেই ছবি আমরা নিশ্চয়ই দেখেছি। সেগুলো এখন নেই। কেন এখন নেই? এই কারণে যে তার স্বজনরা অথবা তার আশপাশে যারা তাদেরকে এই কাজটি করতেন, তিনি বুঝতে পারেন যে এই প্রক্রিয়ার মধ্যে ভোট কেন্দ্রে আমার না গেলেও চলবে। যে আওয়ামী লীগের যেটি বললেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে ভোটারের যে সংখ্যাটা আছে, আমরা এর আগে কিন্তু শহরে দেখেছি যে তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না। গ্রামেও আপনি দেখবেন যে ব্যক্তিটি নির্বাচনী প্রক্রিয়ায় প্রত্যেকটা স্তরে তিনি অংশগ্রহণ করছেন, পোস্টার বের হলে পোস্টার লাগাচ্ছেন, একজন প্রার্থীর পক্ষে মিছিল করছেন, বাড়িতে বাড়িতে যাচ্ছেন, ভোটের স্লিপ পৌঁছে দিচ্ছেন, কিন্তু ভোটের দিন তিনি 11টা পর্যন্ত ঘুমাচ্ছেন, 12টা পর্যন্ত ঘুমাচ্ছেন। কেন? কারণ হচ্ছে তিনি জানেন যে কোনো প্রক্রিয়ায় হচ্ছে তার মনোনীত যিনি, তিনি হয়তো জিতে আসবেন। তিনিও মনে করেন যে এই ধরনের একটা মেড়ে অবস্থায়, এই ধরনের একটা আবুল বাবুলের নির্বাচনে তার হয়তো আগ্রহ বা আকর্ষণটা নেই। তিনি যদি দেখতেন যে তার প্রতিপক্ষ একেবারে পূর্ণ শক্তি নিয়ে ভোটে অংশগ্রহণ করেছে, তখন কিন্তু তিনি একটা তাগিদ অনুভব করতেন যে ভোট কেন্দ্রে গিয়ে আমার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই কর্মীদেরকে রাজনৈতিকভাবে যে উজ্জীবিত করাটা, রাজনৈতিকভাবে যে ট্রেন্ড আপ করাটা, সেই কাজটি আপনি করেননি। আওয়ামী লীগ তার দলের নেতা কর্মীদের দায়টা নির্বাচন কমিশনের কতটা, রাজনৈতিক দলগুলোর এর মধ্যে আমি ওই যে দুটোই বলছি আর কি। ইলেকশন কমিশন পুরোপুরি ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসতে পারবেন না, এটি তার পক্ষে সম্ভব না। কখনো কখনো তার যে ত্রুটিগুলো আছে, যে জায়গাগুলোতে গ্যাপ তৈরি করে, সেই কাজগুলো সে করবে, কিন্তু পুরো ব্যবস্থাটা, আমি আবার বলছি যে এই নির্বাচনগুলো, যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি যখন অংশগ্রহণ না করে, দুটোর একটি দল, তাহলে সেই নির্বাচনটা আপনার সেইভাবে গ্রহণযোগ্যতা পায় না। উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ইলেকশন, যখন সাদা দল এবং নীল দলে বিভক্ত হয়ে নির্বাচনটা করে, যে ধরনের উৎসব মুখরতা পায়, আপনি বাংলাদেশের অনেক বড় বড় নির্বাচন, সেই ধরনের উৎসব আপনি পাবেন না এই রাজনৈতিক দলের অংশগ্রহণ না করলে। এফবিসিসিআই থেকে শুরু করে নানা যে পেশাজীবীদের যে ইলেকশনগুলো, সেখানেও আপনি আমরা সেই কারণে মনে করি যে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্নগুলো আছে, ক্ষোভগুলো আছে, বিতর্কগুলো আছে, এগুলো যদি ফয়সালা আপনি না করতে পারেন, তাহলে যতই ভালো ইলেকশন কমিশন হোক না কেন, যতই রক্তপাতহীন ইলেকশন হোক না কেন, সেই ইলেকশনে জনগণের পার্টিসিপেশন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভিতে সন্ধানী আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দের সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দুজন অতিথি আছেন স্টুডিওতে, আমরা সরাসরি আবারও ফিরতে চাই আলোচনা। আমরা যেতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে, আসলে যে 21 তারিখে আবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কি শিক্ষা নিলাম, একই সঙ্গে আসলে নির্বাচন কমিশন এবার কতটা সফল এবং আগামী নির্বাচনটা কেমন হবে বা প্রভাব বিস্তার কতটা থাকবে এই নিয়ে শঙ্কা কতটা মনে করেন? দেখেন, গণতন্ত্রে বিভিন্ন উপাদান আছে, তার প্রধান উপাদান হচ্ছে ভোট, নির্বাচন। এবং নির্বাচন হচ্ছে এটা একটা বিজ্ঞান। নির্বাচনকে আমরা যেইভাবে পারি যত কাটাছাড়া করি, ধরেন একসময় আমরা দেখছি মুসলমানের দৌরাত্ম, জিয়া রহমান বলতো যে 2টা গুন্ডা 2টা হুন্ডা মিললেই নির্বাচন ঠান্ডা। আমরা আমাদের এই বয়সে অনেকগুলো ভোট দেখছি, সেনাবাহিনীর টহল ছিল কিন্তু তার ভিতর দিয়ে ভোটের সেন্টার হাওয়া হয়ে যেত। তারপরে আমরা গণভোট যেগুলো দেখছি, এই সর্বশেষ যেই সব ভোট দেখছি, ভোটের হচ্ছে নানান রং আছে। এই রঙগুলা মূলত নির্ভর করে রাজনীতির উপর। এই 21 তারিখের ভোট হোক, তার পরের ধাপের ভোট হোক, এর পরের ধাপের ভোট হোক, রাজনীতির যদি উন্নয়ন না হয়, রাজনীতির সংস্কৃতির যদি উন্নয়ন না হয়, রাজনীতির অ্যাক্টিভিটিসের যদি উন্নয়ন না হয়, আমি বললাম না যে 21 তারিখ আমার নিজের নির্বাচন এলাকা ভোট, ওইখানে 5-7 জন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। 5-7 জনের ভিতরে 1-2 জন ছাড়া বাকি সব আমার খুব পরিচিত মুখ, খুব ফেভারের মুখ। তো ওইখানে আমি বলেন যে ওইখানে যায়া আমি যদি যাই, আমি 2-4 জনকে এর পক্ষে বলতে পারবো, ওর পক্ষে বলতে পারবো না। তো আমি গিয়ে হয়তো একটা ভোট দিতে পারবো, কিন্তু আমি কাউকে উদ্বুদ্ধ করতে পারবো না, তাহলে উনি অসন্তুষ্ট হবেন। এরকম আমার মতো বহু লোক বহু জায়গা একটা সাফারিংয়ে আছে। এই সাফারিংটা হচ্ছে রাজনৈতিক সাফারিং। এই জন্য আমি বলছি যে রাজনীতি যদি সুস্থতা না, রাজনীতিতে যদি অসুস্থতা থাকে, তাহলে আপনার ভোট টোট সব এগুলা ফ্যাকাশি হয়ে যায়। সো আমরা মনে করি, আমি এখনও বিশ্বাস করি 21 তারিখ ভোট, পরবর্তী হয়তো 21 তারিখের ভোটে নতুনভাবে দেখা যাবে, ওইখানে দেখা যাবে যে অনেককে আর একটু করে কনভিন্স করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে। আওয়ামী লীগ এই ধরনের হয়তো নির্দেশনা দিবে বা দিবেন, এটা তারা জানে। কিন্তু আমার ধারণা হচ্ছে যে আর একটু যাতে ভোটের হার বাড়ানো যায়, এই চেষ্টাটা থাকবে। কিন্তু এতে তো রাজনীতিতে সুস্থতা ফিরে আসবে না। রাজনীতির সুস্থতার জন্য, যদিও এটা রাজনৈতিক কোনো ভোট না, অস্বস্তিটা কোথায় রাজনৈতিক? ওই যে বললাম, রাজনীতির অস্বস্তি হচ্ছে এই যে একটা চাপা, হয়তো নানান কৌশলে অথবা ফেভারে রাজনৈতিক কিছু জিনিস আছে, তো পদক্ষেপ আইডিয়া। একটা হচ্ছে অপোজিশনের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ টিকে থাকে। দেখেন, এইখানে বাংলাদেশের রাজনীতি একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ, এর বাইরে কিন্তু নাই। আমরা কেন বলি এই শব্দটা, যে আওয়ামী লীগের বিরোধিতাকারী একটা মহল আছে, আর একটা থার্ড ফোর্স আছে ছোট, এটা মাঝে মধ্যে এদিকে ওইদিকে যায়। তো এটা বলি এই জন্যই যে একটা আওয়ামী লীগ আর একটা এন্টি আওয়ামী লীগ। বর্তমান বিদ্যমান অবস্থা একটা আছে শাসক দল, বিএনপি বলেন, অন্য কারো ধরেন ব্যর্থতার কারণেই শাসক দল ক্ষমতায় আছে, অথবা শাসক দলের কিছু কৌশলের কারণে ক্ষমতায় আছে। এখন যেইভাবে যেই চোখে বিবেচনা করে, আমি যদি এক চোখে বিবেচনা করি একরকম দেখা যাবে, আমি যদি 2 চোখে বিবেচনা করি তাহলে অন্যরকম দেখা যাবে। আপনার এই প্রতিষ্ঠানে একদিন বসে বলছিলাম যে অন্য অপরজনকে, আপনি তো কালো গ্লাস পরে আছেন, আসলে কালো গ্লাস পরে একরকম দেখা যায়, সাদা গ্লাস পরে একরকম দেখা যায়। সেই জন্য আমার কথা হচ্ছে 21 তারিখের সেকেন্ড ধাপ বা 28 তারিখের থার্ড ধাপ, এ দিয়ে রাজনীতির করা যাবে না। আমাদের রাজনীতির এই যে আজকে আমাদের দ্রব্যমূল্য আছে, আমাদের নানান সমস্যা আছে, বিদ্যুতের দাম নিয়ে সমস্যা আছে, বিদ্যুৎ পাচ্ছে না, আমি শেষ করে দিই, প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু দেশে গ্রামে অর্থাৎ শহরের বাইরে হাহাকার আছে। বিদ্যুৎটা যে উৎপাদন হয়, যে রেকর্ডের ফিরিস্টি আমাদের কাছে আসে, সেইটা বিতরণ হয় কোথায়, বিতরণের যে গ্যাপটা যাচ্ছে কোথায়, এইগুলা কেউ কোথাও জবাবদিহির ব্যবস্থা নেই। পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কথা হচ্ছে। কদিন আগে আব্দুল লতিফ সিদ্দিকী অনেক কথা বলতেছিলেন, মুজিবুল হক চুন্নু সাহেব কথা বলেন, সেই কথাগুলো কগনিন্সিতে নেওয়া এবং নেওয়ার ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে যে বিরোধিতার কারণে বিরোধিতা না, নেওয়ার ব্যবস্থাটার চাপটা রাখতে হবে। এগুলো যদি থাকে তাহলে দেশটা চতুর্দিক থেকে ভালো মনে হবে। আসবো আমি আপনার কাছে, আমি যেতে চাই আবারও শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। এই যে 21 তারিখে আবারও দ্বিতীয় ধাপের নির্বাচন, সেই নির্বাচনে আসলে কেমন হবে বলে মনে করেন, এবং এই যে প্রভাব বা এই সংখ্যাগুলো কি আবারও থাকছে, আবারও কি মানে তৃণমূল নিয়ে অস্বস্তি থাকছে দলগুলোর মধ্যে? প্রথমত হচ্ছে ইলেকশনের সাথে মানুষের যে বিচ্ছিন্নতাটা তৈরি হয়েছে, এটি আপনি চাইলেই এটি দূর করতে পারবেন না।
মানুষের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার যে আগ্রহ, সেই যে আগ্রহটা তৈরি করা আপনি আর্টিফিশিয়ালি হয়তো চাপ দিয়ে বা নানা সাংগঠনিক প্রক্রিয়ার ভেতর থেকে এটি করতে পারবেন। অংশগ্রহণটা হয়তো আরও 1-2-5% বাড়াতে পারবেন, কিন্তু জেনারেল পাবলিক একবার সাধারণ মানুষ যারা, আমি যদি ধরেও নেই এই যে 35% সাধারণ মানুষ এসে ভোট দিয়েছে, তাহলে কুদ্দুস ভাই যেটি জিজ্ঞেস করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যাচ্ছে না। কিন্তু আমি যেটা মনে করি, কেন, কারণটা হচ্ছে যে এই ভোট ব্যবস্থাটা নিয়ে তারা সামনে এসে যাই বলুক না কেন, পেছনে বসে তারাও এই জিনিসটাকে অনুধাবন করছে যে একটা আর্টিফিশিয়াল সিস্টেম এখানে তৈরি করা হয়েছে, এবং সেই কারণে ভোটের প্রতি তাদের আগ্রহের জায়গাটা নেই। ইলেকশন কমিশন এখানে এই মুহূর্তে কোনো পদক্ষেপ গ্রহণ করলে একেবারে রাতারাতি ভোট কেন্দ্রে লোকজন ঝাঁপিয়ে পড়বে, এটি না। আমি যেটি আগেও বলেছি যে বাংলাদেশের A to Z প্রত্যেকটা জায়গায় আপনি গ্রাম থেকে শুরু করে একটা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন পর্যন্ত সেটাও পলিটিক্যালি আমরা ভাগ করে ফেলেছি। আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন করব কিনা সেটাও আমরা পলিটিক্যাল ডিবেট করছি এখন। এবং এই সব কারণে বাংলাদেশের রাজনীতি থেকে কোনো কিছু আপনি বিচ্ছিন্ন করতে পারছেন না। সুতরাং সেই জায়গাটায় আওয়ামী লীগ এবং বিএনপি, আজকে বিএনপি নির্বাচন বয়কট করেছে, কালকে যদি আওয়ামী লীগ বয়কট করতো একই রকমের পরিস্থিতি হতো, কারণ এই দুটো দলের নেতাকর্মীদের সংখ্যাটা বেশি, এবং তারা যখন একটা ওয়েব তৈরি করে, তারা যখন একটা ঢেউ তৈরি করে, তখন ওই ঢেউয়ে কিন্তু অন্যান্য সাধারণ মানুষ কিন্তু ওই ঢেউয়ের সঙ্গে ভোট কেন্দ্রের দিকে যায়, বা পাড়া মহল্লা একটা আবহ তৈরি হয়ে যায় যখন তারা বিভিন্ন জায়গায় বসে গল্প করে। কিন্তু এখন সেই জায়গাটা নাই। একটা বড় রাজনৈতিক দল বিএনপি, তারাই নির্বাচনটাকে বয়কট করেছে, যদিও তাদের নেতাকর্মীদের কেউ কেউ অংশগ্রহণ করেছে, এবং গতকালকের যে নির্বাচন হয়েছে তারা সম্ভবত 7টি উপজেলায় তাদের চেয়ারম্যানরা বিজয়ী হয়েছেন। তো ইলেকশন ব্যবস্থায় 21 তারিখ 22 তারিখ যেটাই হোক না কেন, এরপরে যত ধাপই হোক না কেন, এইখানে বেসিক কোনো পরিবর্তনে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। আর সরকারি দল সকাল বিকাল এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। মানুষের ভোটের পাশাপাশি তার নিজের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলো নিয়ে মানুষ কিন্তু এখন একেবারে হয়রান হয়ে আছে। আমি দ্রব্যমূল্যের কথা বলছি, আজকে সকালবেলা দেখলাম ভ্যানে করে এই সময় আলু বিক্রি হচ্ছে 50 টাকা, যেটা বাজারে আরও বেশি। গতকালকে দেখলাম ডিমের দাম আবার বৃদ্ধি শুরু হয়েছে। অর্থাৎ মানুষের জীবনের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কমছে না, ক্রমশই বাড়ছে। সুতরাং এই মানুষ রাজনৈতিক অস্বচ্ছতার যে একটা সংস্কৃতি আমার এখানে আছে, ভোট ব্যবস্থায় যে ধরনের অনাস্থার জায়গাটা আছে, তার সাথে মানুষের জীবনের এই সংকট মিলে মানুষের মধ্যে হতাশা, মানুষের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ এটি যেমন তৈরি হচ্ছে, একই সাথে মানুষের মধ্যে একেবারে মানে প্রতিহিংসার যে মানসিকতা সেটিও তৈরি হচ্ছে। সুতরাং আমি স্থানীয় সরকার নির্বাচনে কালকে পরশু কি হবে, ইলেকশন কমিশন কি করবে, তার ভেতর থেকে মানুষের নির্বাচনের ঢল নামবে, এটা আমার কাছে মনে হয় না। কারণ ইতিমধ্যেই নির্বাচনের প্রতি, নির্বাচন ব্যবস্থার প্রতি আমরা যে ধরনের রূঢ় আচরণগুলো, বিতর্কিত আচরণগুলো, আমাদের যে তৎপরতাগুলো, ভোটকে নিয়ন্ত্রণ করার নানা রকমের যে খেলাগুলোর কারণে এই ব্যবস্থার প্রতি মানুষের যে সমর্থনটা হারিয়েছে, বিশ্বাসটা হারিয়েছে, সেটি চাইলেই কালকে পরশুদিন আপনি এটি পরিবর্তন করতে পারবেন না। এটি পরিবর্তন করতে হলে একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার, এবং বাংলাদেশের যে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় এসে একমত হতে না পারবে, নির্বাচন প্রক্রিয়ায় নিজেদেরকে সম্পৃক্ত না করবে, ততদিন পর্যন্ত আপনি ডিসিএসপি, ওসি, টিওনো এদেরকে দিয়ে এবং ইলেকশন কমিশনের কয়েকজন কর্মকর্তাকে দিয়ে এই রকমের আবুল বাবুলের ইলেকশন দিয়ে আপনি ইলেকশন ব্যবস্থা সেই জৌলুস ফিরিয়ে আনতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যেতে চাই জনাব কুদ্দুস আফরাত আপনার কাছে। আমরা একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই, কারণ এখন আসলে প্রতিবারই কোনো না কোনো মৌসুম আসলে কিংবা আপনার উৎসব আসলে আমরা দেখি যে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পায়, যেটি বাংলাদেশে খুবই একটি ব্যতিক্রম একটি কালচার হয়ে দাঁড়িয়েছে। এই দ্রব্যমূল্যের কারণে আপনার প্রান্তিক যারা কৃষক তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একই সঙ্গে যারা হচ্ছে ভোক্তা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লাভবান হচ্ছেন মাঝখানের কিছু আমরা সিন্ডিকেটের কথা বলি। কোনোভাবে এটিকে আসলে মানে একটি স্থায়ী ব্যবস্থার মধ্যে আনা যাচ্ছে না, কি বলবেন আসলে? স্থায়ী ব্যবস্থার ভিতরে আনাটা 1-2 ব্যাপার। দেশ ছোট, বড় দেশ হলে পারা যেত না। এটা যদি আন্তরিক হয় 1-2 ব্যাপার। এখন এই যে বললাম 1-2, এই 1 আর 2তে তো যদি গভর্নমেন্ট মেশিনারি জড়িত থাকে, গভর্নমেন্টের লোকজন জড়িত থাকে, তখন আর হয় না। নাহলে ছোট্ট দেশ, দেখেন উনি ডিমের কথা বললেন, আমরা নিশ্চয়ই আপনিও দেখছেন, উনিও দেখছেন, কিশোরগঞ্জের একটা ইয়াতে ওই কি জানি কোল্ড স্টোরেজে 70 লাখের মতো ডিম ওইখান থেকে উদ্ধার। কারা এটা কিন্তু প্রান্তিক চাষির ওইখানে রাখছিল, একটু দাম বেশি পেলে বিক্রি করবে, ওইটা কিন্তু যা ঠিকই হানা দিতে পারছে। এবং যেহেতু এটা যে বিভিন্ন প্রান্তিক চাষি রেখেছে,
আর রেখেছে। তার কারণ হচ্ছে কিশোরগঞ্জে একটা বড় অঞ্চল, হাওর অঞ্চল, ওইখানে প্রচুর হাঁস পালে, মুরগি পালন টালন হয়, তারা এটা রেখে দিচ্ছে, যদি দাম বাড়ে তারাও সুবিধাটা দিবে। এবং ভোক্তা অধিকার পরিষদ ওই কাজটা করছে, আমি তাদেরকে থ্যাঙ্কস দিই। এবং এটা খুব সহজেই তাদেরকে সময় দিয়ে দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে সেল করতে হবে। সমস্যাটা হচ্ছে আপনি যেটা বললেন সিন্ডিকেট, এই সিন্ডিকেটের হাতে কোটি কোটি ডিম থাকে, তারা যখন বাজারে 7 দিনের জন্য করে। এই সিন্ডিকেটের হাতে নানান ব্যবসায়ী, আলুর ব্যবসা হোক, মরিচের ব্যবসা হোক, সারা দেশের সমস্ত মজুদগুলি কিন্তু তাদের হাতে থাকে, ওই জায়গায় কিন্তু হাত দিতে পারে না। এবং ওইটা অবলীলে স্বীকারও করে যে বড় জায়গায় হাত দিলে বাজার আগুন লাগাই দিবে ওরা, এবং ছোট জায়গায়, সেই জন্য দেখবেন ওই কারওয়ান বাজারের আরো ছোট আড়তে যাচ্ছে, এই জায়গায় ওই জায়গায় যাচ্ছে, এবং এটা অবলীলে স্বীকারও করছেন মানে গভর্নমেন্টের যেই সব দপ্তরিগুলো দেখভাল করেন। তেলের এটা হানা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, আমি তবু হানার কাজে যাব না, আমি শর্ট করি। এটা হচ্ছে একটা ব্যবস্থাপনা, এবং ব্যবস্থাপনায় যদি ত্রুটি থাকে, আপনি সারের দাম বাড়িয়ে দিবেন, ডিজেল তেলের দাম বাড়াবেন, তারপর আবার চালের দাম বা ধানের দাম কম রাখতে চাবেন, এটা তো হবে না। এখন মুরগির লালন পালন হচ্ছে, তার যদি ফিডের দাম বেড়ে যায়, তাহলে আপনার ডিমের দাম কমবে না, মুরগির মাংসের দামও কমবে না। আপনি মাছ লালন পালন হচ্ছে, আমরা এখন ওয়ার্ল্ডে 3rd পজিশনে আছি মাছের দিক থেকে। তা আমাদের ওই জায়গাটা কিভাবে সাবসিডি দেওয়া যায়, গভর্নমেন্টের ওইটা থাকতে হবে মাথায়। আমরা এইটাও কিন্তু এখন কৃষিতে যদি সাবসিডি দেই, এই জায়গায় সাবসিডি দিতে হবে। আমি ডিজেলের, কারণ ডিজেল প্রতিনিয়ত লাগে, এখন ডিজেল লাগেও না, কারণ যদি বিদ্যুৎটা সাপ্লাই পাইতো তাহলে আমাদের পানি যে মাটির নিচের থেকে উত্তোলন হয়, যে সেচ মেশিনের, ওইটা লাগে না। কিন্তু আমি মনে করি এখন এই যে ব্যবস্থাপনাগত ত্রুটি, চিন্তার ত্রুটি, কৌশলের ত্রুটি, পরিকল্পনার ত্রুটি, এবং এগুলো আবার আমরা অবলীলে স্বীকারও করি। আমরা হুট করে এটা বাড়িয়ে দিলাম, আমরা চিন্তা করলাম না যে ইলেকট্রিসিটির দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে এটার ইফেক্টটা কোন কোন সেক্টরে পড়তে পারে, পড়লে সেটার অবস্থা কী হবে। একটা উন্নত দেশে কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তা করে এবং সঙ্গে সঙ্গে প্রতিকারমূলক পদক্ষেপে নেয়। এমনকি যদি প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, যারা সার্ভিস করে তাদের বেতনটা ওই হারে বেড়ে যায়। আমাদের এখানে তো এগুলো কোনো উল্লাস, যার যেটা মনে চায় করে দিল। এখন কোনটা সরকার করে, কোনটা ব্যবসায়ীরা করে, বলতেছে আমরা পারতেছি না। এই জন্য বললাম, সবগুলো যদি একটা ভালো জায়গায় আমরা দিতে পারতাম, তাহলে আমরা অনেক, আমাদের এনাফ অ্যান্ড এনাফ হয়ে গেছে, উন্নতি এনাফ অ্যান্ড এনাফ হচ্ছে। আমরা টাকা পাচারও হচ্ছে শুনি, কিন্তু টাকা আনতে তো শুনি না, শুধু খবরই পাচ্ছি যাচ্ছে আর আসছে। যাওয়া তো বন্ধ করতে পারছি না, যাওয়া বন্ধ করতে পারতেছি না, প্রতিকারও করতে পারতেছি না, বিচারও করতে পারতেছি না। এই সব কারণে এইগুলা বাড়ছে, দৌরাত্ম্য, অপতৎপরতা, অপকাজ, অন্যায়, অবিচার, মাদক, দুর্নীতি বেড়েই চলছে। এমন কোথায় নাই যে দুর্নীতি নাই, কোন সেক্টর, কোন মানুষটা, তুই একজন হতে পারে, সেটা হচ্ছে এক্সেপশনাল, কিন্তু এই জায়গার লাগাম তো টানতেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আবারও যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমার হাতে সম্ভবত 2 মিনিট আছে। আসলে এই দ্রব্যমূল্যের যে ন্যায্যতা, সেটি আসলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, কোনো স্থায়ী ব্যবস্থা নেই, লাগাম টানা যায় না। প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারকে অনুধাবন করতে হবে যে এতে মানুষের কষ্ট হচ্ছে। সরকারের আশপাশে যারা থাকে তারা বুদ্ধি পরামর্শ দেয়, সিনারিওটা তার কাছে যারা তুলে ধরে, তারা সবাই বিত্তশালী, এবং সেই কারণে মাঠের প্রকৃত অবস্থাটা তারা বুঝতে পারে না, এবং বুঝতে না পারার কারণে তারা মাঝে মাঝে ঠাট্টা মশকরা করে। আপনার এখানে অনেকবার কথা হয়েছে, কয়েক মাস আগে আমরা দেখলাম পরিবহনের চাঁদাবাজি বন্ধের জন্য রাস্তার থেকে লুঙ্গি পরা কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। আমরা বলেছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা বড় কারণ হচ্ছে পরিবহনের চাঁদাবাজি, কিন্তু সেই ঘটনার পেছনে যারা জড়িত একজনকেও গ্রেপ্তার করা হয়নি, এবং কয়েকদিন পরে সেটি থেমে গেছে। আমাদের এখানে সিদ্ধান্তগুলো অ্যাডহক ভিত্তিতে, কারা সিদ্ধান্ত নেয়, কুদ্দুস ভাই যেটি বলেছেন এটা কেউই জানে না। গতকালকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো শহরে মোটরসাইকেল চলবে 30 কিলোমিটার গতিতে, অর্থাৎ 30 কিলোমিটার গতিতে রাস্তায় যদি মোটরসাইকেল চলে, এই শহরটা কি পরিণতি হবে এটা আপনি জানেন। অথচ যারা এই সিদ্ধান্তটা গ্রহণ করে তারা বাস্তবতার থেকে অনেক দূরে থাকে। আমি মনে করি যে সরকার যদি চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সরকার কতগুলো কুযুক্তি দেয়। আজকে এই যে আলুর কথা আমরা বলছি, এই যে শাকসবজির কথা বলছি, এই যে ডিমের কথা বলছি, এগুলো সব হচ্ছে লোকাল প্রোডাক্ট। সুতরাং আপনি এতদিন ধরে বলে এসেছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়ে, এবং এর ভেতর থেকে ওই যে মুনাফাখোরদের যে জিহ্বা, তাতে আপনি বাতাস দিয়ে সেটিকে আরো লম্বা করে দিয়েছেন। কিন্তু যারা এই যে কালোবাজারি করছে, যারা মজুদদারি করছে, তাদের বিরুদ্ধে আপনি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। আমি মনে করি যে সরকারকে এটি স্বীকার করতে হবে, সব মানুষের আয় বাড়েনি। এই যে একটা কনসেপ্ট রয়েছে যে মানুষ ধনী হয়েছে, আসলে সব মানুষ ধনী হয়। যে মানুষটা কষ্টে আছে, অল্প বেতন পায় এবং নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তাদেরকে
রক্ষার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে সেটি সরকার চাইলে করতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য জনাব কুদ্দুস আফরাজ, শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আগামী পর্বে আবার দেখাবো অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।